ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব আগাথা ক্রিস্টির লেখা দ্য লস্ট মাইন। তাহলে চলো আর দেরি না করে আমরা ঝটপট গল্পটা শুনে নিই। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাংকের পাস বইখানা রেখে দিতেই পয়রো মুখ তুলে তাকালো, জানতে চাইলো কি হলো, কি দেখলে। অদ্ভুত ব্যাপার, আমি বললাম। আমার ওভারড্রাফটের পরিমাণ কিন্তু মোটেও বাড়ছে না। ও এই ব্যাপার, যেন কিছুই হয়নি এমনভাবে পয়রো বলল। এই নিয়ে এত চিন্তা? একটা ওভারড্রাফট হতে পেলে আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারতাম না। তাহলে এটাই ধরে নেব যে এই মুহূর্তে তোমার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ এমন বেড়েছে যাতে দুশ্চিন্তা করার কোনো কারণ থাকতে পারে না। 444 পাউন্ড 44 পেন্স। আত্মপ্রসাদের হাসি হাসলো পয়রো। পরিমাণটা সত্যি অনেক, তাই না? এই নিশ্চয়ই তোমার ব্যাংক ম্যানেজারের কেরামতি, আমি বললাম। খুঁটিনাটি হলেও তোমার যে সবসময় বিস্তারিত বিবরণ নইলে চলে না, তা বোধহয় ওর জানা আছে। তা ওই জমানো টাকা থেকে অন্তত 300 পাউন্ড পার কিউ পাইন পেট্রোলের খনিতে লগ্নি করবে নাকি? আজকের খবরের কাগজে ওদের কোম্পানির প্রসপেক্টাস বেরিয়েছে, তাতে লেখা আছে যে আগামী বছর ওরা শেয়ার পিছু শতকরা 100% ডিভিডেন্ড দেবে। না ভাই, ভৈরব মাথা ঝুঁকিয়ে বলল, ওসব ঝুঁকির মধ্যে আমি নেই। আমি লগ্নি করব হুঁশিয়ার হয়ে এমন জায়গায় যেখানে কোনো রকম ঝুঁকি নেই। বড় জোর পাত্তি সে পাত্তি, তার বেশি নয়। সে কি, তুমি আগে কখনো সাতটায় টাকা লাগাওনি? শেয়ার কেনা বেচা করনি? না, করিনি, পয়রো জোর গলায় বলল। শুধু বার্মা মাইন্স লিমিটেড আমার 1400 শেয়ার ছিল। তোমার ভাষায় আর তেমন চটক বা জৌলস নেই। বলে কিছুক্ষণ চুপ করে রইল পয়রো। মনে হলো আমার মুখ থেকে উৎসাহ পাবার মতো কিছু শোনার অপেক্ষা করছে সে। তাই নাকি? আগে হ্যাঁ, পয়রো মুখ টিপে হাসলো। আর এও জেনে রাখো, সে ওই সব শেয়ারের মালিকানা পেতে একটি পয়সাও আমার খরচ হয়নি। এক জটিল রহস্যের সমাধান করার পুরস্কার হিসাবে ওগুলো আমায় উপহার দেওয়া হয়েছিল। শুনতে চাও সেই গল্প? শুরু করব? নিশ্চয়ই। বার্মার অনেক ভেতরে ছিল ওই তেলের খনি। জায়গাটা রেঙ্গুন থেকে 200 মাইল দূরে। পঞ্চদশ শতাব্দীতে কয়েকজন চীনা ওই তেলের খনির সন্ধান পায়। মুসলমান বিদ্রোহের সময় পর্যন্ত চালু ছিল। পরে 1868 সালে পুরো খনিটাই বাতিল হয়ে যায়। খনির ভেতর থেকে তুলে আনা সমৃদ্ধ সীসা আর রূপোর আকার থেকে চীনারা শুধু রূপোটা বের করে নিত আর ধাতুমাল হিসাবে সীসাটুকু ফেলে দিত। পরে নতুন করে বার্মায় যখন খনি খোঁজা শুরু হলো, তখন খনির আগেকার মালিকেরা যে আকর থেকে শুধু রূপোটুকু বের করে নিয়ে সীসাটা ফেলে দিত, সে কথা জানাজানি হয়ে গেল। কিন্তু জানাজানি হলে কি হবে? পরিত্যক্ত হওয়ার ফলে ততদিনে জল ঢুকেছে খনির ভেতরে। তাছাড়া বহু জায়গা ধসেও পড়েছে। এই কারণে বহু চেষ্টা করেও নতুন খনির গোড়ায় দলগুলো আগের সেই খনিটির হদিশ পেল না। নতুন নতুন দল এসে গোটা এলাকা খুঁড়ে ফেলল, কিন্তু এতে কারোর কোনো লাভ হলো না। পুরনো খনিটি খুঁজে বেড়ায় তাদের বলে প্রসপেক্টার্স। এইরকম একদল প্রসপেক্টর বহু চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হলো। ওই খনির সুলুক সন্ধান রাখে এমন এক চীনে পরিবারকে খুঁজে বের করলো। পরিবারের প্রধান উলিঙ্গের সঙ্গে সরাসরি যোগাযোগও করলো। বাহ, গপ্প বেশ জমে গেছে তো। কথাটা মুখ থেকে বেরোলো। চালিয়ে যাও, এ যে রোমান্টিক কাহিনীরও বাড়া দেখছি। তাহলে বোঝো, পয়রোর গলায় মুড এসে গেল। তোমার আবার লাল চুলওয়ালি ছুরি দেখলেই মাথা ঘুরে যায়। কিন্তু স্বর্ণকোষী রূপসীদের ছাড়াও যে রোম্যান্স হয়, তা আমার কথা শুনে নিশ্চয়ই মালুম হচ্ছে। তা ক্যাপ্টেন হেস্টিং, ভালো কথা মনে পড়লো। এই যে তোমাকে নিয়ে মাঝখানে কি একটা যেন, এই যে এক মাথা লাল চুল একটা বাচ্চা মেয়ে দিব্যি ফুটফুটে দেখতে,
তোমার সঙ্গে যেন ওর কি একটা হয়েছিল শুনলাম। বাজে কথা বাদ দাও, নিজের গল্প শোনাও তো। পাছে আমাকে লেঙ্গি মারে এই ভয়ে আমি আগে থাকতেই পয়রকে থামিয়ে নিলাম। তাহলে তোমার সেই ঘটনা বরং এখনকার মতো ধামাচাপা থাক, তার চাইতে ফিরে চলো আমার পারমা মাইনে। পয়রো তার স্বভাব সিদ্ধ বজ্জাতি হাসি হেসে আবার শুরু করলো। কোথায় যেন থেমেছিলাম? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, উলিং। তাই উলিং পেশায় ছিল ব্যবসায়ী। গোটা এলাকার মানুষ তাকে শ্রদ্ধা করত। পুরনো খনি কেনার জন্য যারা দালাল পাঠিয়েছিল তাদের উলিং জানালো যে খনি মালিকানা সংক্রান্ত যাবতীয় দলিলপত্র তার হেফাজতেই আছে এবং খনি বিক্রি করতে তার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, উলিং কথা প্রসঙ্গে এও জানান যে খনি বিক্রি এবং মালিকানার হস্তান্তরের ব্যাপারে যে কোনো দালালের হস্তক্ষেপ পছন্দ করে না। যারা সত্যিই খনিটা কিনতে চায় শুধু তাদের সঙ্গেই কথাবার্তা যা বলার সে বলবে। দালালেরা প্রথমে গররাজি হলেও শেষ পর্যন্ত উলিংয়ের জেদের কাছে হার মানল। ঠিক হলো যে কোম্পানি ওই খনি কিনতে ইংল্যান্ডে গিয়ে উলিং নিজে তার ডিরেক্টরদের সঙ্গে দেখা করবে এবং খনি বিক্রি ও মালিকানা হস্তান্তরের ব্যাপারে যা কথাবার্তা বলার তা সে সেখানে গিয়ে নিজে মুখে তাদের বলবে। উলিং তার খনির মালিকানা সংক্রান্ত দলিলপত্র নিয়ে এস আখুন্ডা নামে এক জাহাজে চেপে রওনা হলো ইংল্যান্ডের দিকে। নভেম্বর মাসের কুয়াশা আর ধোঁয়াটে ভরা এক শীতের সকালে জাহাজ এসে নোঙর করল সাউথ দাম্পটন বন্দরে। উলিংকে অভ্যর্থনা জানাতে মিস্টার পিয়ারসন নামে জনৈক ডিরেক্টর রওনা হয়েছিলেন, কিন্তু ঘন কুয়াশার মাঝখানে আটকে পড়ে তার ট্রেন সাউদাম্পটনে এক সময় এসে পৌঁছালো ঠিকই, কিন্তু জাহাজে উঠে তিনি তাকে কোনো কেবিনে দেখতে পেলেন না। খোঁজখবর নিয়ে মিস্টার পিয়ারসন জানতে পারলেন তার আসতে দেরি হচ্ছে দেখে উলিং আর অপেক্ষা করেনি। নিজের মালপত্র নিয়ে জাহাজ থেকে নেমে যে ডাঙায় উঠেছে তারপর একটি বিশেষ ট্রেন ধরে একাই রওনা হয়েছে লন্ডনের দিকে। উলিংকে না পেয়ে মিস্টার পিয়ারসন বিরক্ত হয়েই ফিরে এলেন লন্ডনের দিকে। উলিং কোথায় কোনো হোটেলে থাকবে সেসব কাউকেই জানায়নি। বেলার দিকে উলিং নিজেই টেলিফোনে যোগাযোগ করলো মিস্টার পিয়ারসনের অফিসে। সে জানালো যে এতটা পথ সমুদ্রে পাড়ি দেবার পর তার শরীর হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, তাই সে আজ আর মিস্টার পিয়ারসনের অফিসে যেতে পারল না। তবে আগামীকাল অবশ্যই সেখানে যাবে এবং বোর্ড মিটিংয়ে হাজিরও থাকবে। পরের দিন বেলা 11টা নাগাদ বোর্ড মিটিং শুরু হলো, কিন্তু ঘড়িতে 11:30 বেজে গেল, তবু উলিংয়ের পাত্তা নেই। দেখে মিস্টার পিয়ারসনের সেক্রেটারি এবং অন্যান্য ডিরেক্টররা চিন্তায় পড়লেন। মিস্টার পিয়ারসনের সেক্রেটারি এবং তার নির্দেশে টেলিফোন করলো রাসেল স্কোয়ার হোটেলে। খোঁজ নিয়ে জানতে পারল আগের দিন রাতে উলিংয়ের এক বন্ধু এসেছিল তার সঙ্গে দেখা করতে। তার সঙ্গে রাত 10:30 নাগাদ উলিং সেই যে বেরিয়েছে আর সে হোটেলে ফিরে আসেনি। আগের দিন রাতে বেরিয়েছিল উলিং, তারপর সে আর হোটেলে ফেরেনি। এ খবর শুনে মিস্টার পিয়ারসন আর কোম্পানির অন্যান্য ডিরেক্টররা চিন্তায় পড়লেন। তারা ধরেই নিলেন যে উলিং আগে কখনো লন্ডনে আসেননি, এখানকার পথঘাটও তার অচেনা নিশ্চয়ই, তাই হোটেলে ফিরে যেতে পারেননি। কিন্তু দুপুর কেটে যাবার পরেও যখন উলিং ফিরলেন না, তখন কোম্পানির ডিরেক্টররা আর হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না। মিস্টার পিয়ারসন নিজেই পুলিশে খবর দিলেন। সেদিনটা এমন করেই কেটে গেল। বিকেল গড়িয়ে রাত নামলো, তবু উলিং ফিরে এলো না তার হোটেলে। এদিকে লন্ডন পুলিশও চুপ করে বসে রইল না। তারাও উলিংকে খুঁজে বের করতে সব রকম চেষ্টা চালাতে লাগলো। পরদিন সন্ধ্যা নাগাদ টেমস নদীর জলে এক মাঝবয়সী চীনের মৃতদেহ পুলিশ খুঁজে পেল। রাসেল স্কোয়ার হোটেলের কর্মচারী বৃন্দ এবং মিস্টার পিয়ারসন সবাই তা নিখোঁজ উইলিংয়ের মৃতদেহ বলে শনাক্ত করল। উইলিংয়ের পরনে ছিল স্যুট, কিন্তু তার কোনো পকেটে খনি বিক্রি সংক্রান্ত কোনো কাগজপত্রই ছিল না।
উলিং হোটেলের যে কামরায় ছিল পুলিশ সেখানেও খানা তল্লাশি করলো, কিন্তু অবাক কাণ্ড, উলিং সঙ্গে যে মালপত্র এনেছিল তার ভিতরেও কোনো দলিলপত্র বা ওই জাতীয় একটি কাগজও পাওয়া গেল না। লন্ডন পুলিশ পড়ল মহা সমস্যায়। অনেক তদন্ত করেও এই জটিল রহস্যের সমাধান করতে পারল না তারা, এবং এরপরেই মিস্টার পিয়ারসন আমার সঙ্গে দেখা করতে এলেন, এবং বুঝতেই পারছো তদন্তের দায়িত্ব আমারই হাতে সঁপে দিলেন তিনি। এটাও আশা করি বুঝেছো যে উলিংয়ের খুনের রহস্য নিয়ে যতটুকু নয় তার চাইতে অনেক বেশি চিন্তিত ছিলেন তার কাছে যেসব দলিলপত্র ছিল সেইগুলো কিভাবে হোটেলের তারই কামরার ভেতর থেকে উধাও হলো সেই নিয়ে। তাই নিয়ে পুলিশ অবশ্য তাকে এই বলে আশ্বাস দিয়েছিল যে উলিংয়ের খুনিকে ধরতে পারলে তার কাছ থেকে হারানো দলিলপত্র সব উদ্ধার করা যাবে। কোম্পানির স্বার্থে মিস্টার পিয়ারসন আমাকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে বললেন। সহযোগিতা করতে আমার নিজের তরফ থেকে বলা বাহুল্য কোনো আপত্তি ছিল না। তদন্তে দুটি পথ খোলা ছিল আমার কাছে। এক, কোম্পানির সেই সব কর্মচারীদের খুঁজে বের করা যারা উইলিং খনি বিক্রি করতে আসছে এই খবর জানতে পেরেছিল। আর দুই, উলিং যে জাহাজে চেপে লন্ডনে এসেছিল তার যাত্রীদের তালিকা জোগাড় করা এবং তাদের সঙ্গে উলিংয়ের যাদের আলাপ হয়েছিল তাদের খুঁজে বের করা। আমি দ্বিতীয় পথ ধরেই এগোলাম। আমি তদন্ত শুরু করার পরেই ইন্সপেক্টর মিনারের সঙ্গে আমার পরিচয় হলো। ওই কেসের তদন্তের দায়িত্ব ছিল তারই ওপর। আমাদের বন্ধু ইন্সপেক্টর জ্যাপ যেমন লোক, ইনি কিন্তু তেমন ছিলেন না। আমার সাহায্য করার এতটুকু ইচ্ছে তার স্বভাবে দেখিনি। তার ওপর কথাবার্তাও ছিল অসভ্য ইতরের মতো, যা কোনো ভদ্রলোকের পক্ষে সহ্য করা সম্ভব নয়। কোনো মতেই ইন্সপেক্টর মিনার আর আমি দুজনেই উলিং যে জাহাজে চেপে লন্ডনে এসেছিলেন সেই SS আগুনটার যাত্রীদের একে একে জেরা করলাম। ক্যাপ্টেন, অফিসার, ইঞ্জিনিয়ার, এমনকি খালাসিদেরও আমরা বাদ দিলাম না। কিন্তু তাতে কোনো লাভই হলো না। সবাই একই কথা বলল। উলিং গোটা পথের বেশিরভাগ সময়টাই একা নিজের কেবিনে শুয়ে বসে কাটিয়েছিল। যাত্রীদের মধ্যে শুধু দুজনকে খুঁজে পেলাম উলিং যাদের সঙ্গে গল্পগুজব করেছিল। তাদের একজনের নাম হলো ডায়ার, অন্যজনের নাম চার্লস লেস্টার। এরা দুজনে ছিল সাদা চামড়ার ইউরোপীয়। এদের মধ্যে ডায়ার লোকটি খুব একটা সুবিধের ছিল না। একসময় অকাজ কুকাজ করে বেরিয়েছে, সেই খবর লন্ডন পুলিশ এবং অফিসার কারোরই জানা ছিল না। অন্য লোকটি অর্থাৎ চার্লস লেস্টার কোনো এক অফিসে কেরানিগিরি করত। হংকং থেকে সে ফিরে এসেছিল লন্ডনে। ডায়ার আর চার্লস লেস্টারের ফটো আমরা আড়াল থেকে তাদের অজান্তেই তুলে নিলাম। নিজে তদন্ত করে শেষকালে এই সিদ্ধান্তে এলাম যে এই দুজনের মধ্যে একজন নিশ্চয়ই উইলিংয়ের রহস্যময় মৃত্যু ও তার দলিলপত্র খোয়া যাওয়ার ঘটনার সঙ্গে জড়িত। আরও চিন্তা ভাবনা করে ডায়ারকেই তখনকার মতো দোষী ঠাউরালাম, কারণ নতুন খুন খারাপি করে বেড়ায় এমন একদল পেশাদার চীনী অপরাধীর সঙ্গে সে আগে থেকেই জড়িত ছিল। এবার এলাম রাসেল স্কোয়ার হোটেলে, যেখানে উইলিং উঠেছিল। উইলিংয়ের মৃতদেহর ফটো দেখে হোটেলের কর্মচারীরাই তাকে গোড়ায় শনাক্ত করেছিল, কিন্তু ডায়ারের ফটো দেখিয়ে যখন ইন্সপেক্টর মিনার আর আমি জানতে চাইলাম এই লোকটি উইলিংকে আগের দিন রাতের বেলা হোটেল থেকে বের করে নিয়ে গিয়েছিল কিনা, কিন্তু হোটেলের কর্মচারীরা সবাই ঘাড় নেড়ে বলল উইলিং যার সঙ্গে সে রাতে বেরিয়েছিল সেই লোকের ফটো ওটা নয়। এরপর চার্লস লিস্টারের ফটো বের করে দেখালাম আমরা। ফটো দেখে তারা বলল এই সেই লোক যার সঙ্গে উইলিং হোটেলের বাইরে বেরিয়েছিল আর ফিরে আসেনি। তাদের মুখ থেকেই শুনলাম হোটেলটি যার অর্থাৎ চার্লস লেস্টার সে রাতে যখন উইলিংয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন 10:30 বেজে গেছে। এইভাবে তদন্তের কাজ এগুতে লাগলো। চার্লস লেস্টারকে সন্দেহভাজন হিসাবে আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল। এবার তাকে দফায় দফায় জেরা শুরু করলাম আমরা। লেস্টার জানালো যে সে পুরোপুরি নির্দোষ এবং উলিং খুন হয়েছে শুনে দুঃখ প্রকাশও করলো।
তার মুখ থেকে ঘটনার বিবরণ যা পেলাম তা এই রকম যে উলিং তাকে ওই দিন রাতে 10:30 নাগাদ হোটেলে তার সঙ্গে দেখা করতে বলেছিল। লেস্টার সেই কথা মতো ওই দিন রাত 10:30টায় হোটেলে গিয়ে উলিংয়ের খোঁজ করেছিল, কিন্তু জানতে পারে যে উলিং কোথায় যেন বেরিয়েছে। উলিংয়ের চাকরের সঙ্গে চার্লসের দেখা হয়েছিল। সে জানালো মনিব তাকে বলেছেন সে এলে তাকে নিয়ে একটি জায়গায় যেতে। এর মধ্যে লোকটার সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। তাই উলিংয়ের চাকর যখন ট্যাক্সি নিয়ে এলো তখন সে বিশ্বাসে ভর করে উলিংয়ের চাকরকে সঙ্গে নিয়ে তাতে চেপে বসলো। চার্লসের নির্দেশে ট্যাক্সি এসে থামলো বন্দরের কাছাকাছি। কিন্তু ট্যাক্সি থেকে নেমে আশেপাশের পরিবেশ দেখে চার্লসের মনে কেমন যেন সন্দেহ হলো, কারণ ভাড়াটে অপরাধীদের ডেরা হিসেবে এই জায়গার যথেষ্ট দুর্নাম আছে। ট্যাক্সি থেকে নেমেই তাই লেস্টার বাড়ি ফেরার পথ ধরল। তার সন্দেহ হলো চাকর লেস্টারকে অনেক বোঝালো, কিন্তু সে তার কোনো কথাতেই কান দিল না। কিন্তু এরপর নিজেরা খুঁটিয়ে যাচাই করতে গিয়ে দেখলাম লেস্টার যে বিবৃতি দিয়েছে তা পুরোপুরি মিথ্যে আর মন গড়া। প্রথমত উলিং একাই লন্ডনে এসেছিলেন, তার সঙ্গে চাকর বা রাঁধুনি কেউ ছিল না। দ্বিতীয়ত যে ট্যাক্সিতে চেপে সে হোটেল থেকে বেরিয়েছিল পুলিশ তার চালককে খুঁজে বের করলো। তারই মুখ থেকে যা জানা গেল তা হলো চার্লস লেস্টার এবং তার সঙ্গীর নির্দেশে ট্যাক্সি চালক সে রাতে তাদের লন্ডনের চীনে পাড়ায় এক কুখ্যাত এলাকায় নিয়ে গিয়েছিল। ওই এলাকায় আফিম পাওয়া যায় যা বেআইনি এবং যার নেশা করতে অনেকেই সেখানে ছুটে আসে। ওইখানে ওই বাড়ির ভেতরেই লেস্টার আর তার সঙ্গী ঢুকেছিল। ঘণ্টাখানেক বাদে লেস্টার একা বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে। লেস্টারের মুখ তখন ফ্যাকাশে দেখাচ্ছিল, তা ট্যাক্সি চালকের মনে আছে। তার নির্দেশে সে এইরকম কাছাকাছি এসে তাদেরকে পাতাল রেল স্টেশনে নামিয়ে দেয়। এরপর চার্লস লেস্টারের স্বভাব চরিত্র, আর্থিক অবস্থা ও গতিবিধি খুঁজে বের করা হলো। জানতে পারলাম লোকটার স্বভাব এমনিতে খারাপ নয়, তবে জুয়া খেলে অনেক টাকা সে নষ্ট করেছে এবং বর্তমানে প্রচুর দেনা চেপে বসেছে তার কাঁধে। অন্যদিকে ডায়েরির বিবৃতিও লেখা হয়েছিল। এমনকি আমরা একসময় এও সন্দেহ করেছিলাম যে লেস্টার বলে পরিচয় দিয়েছে সন্দেহের দায় এড়াতে, কিন্তু আরও খোঁজখবর নিয়ে জানতে পারলাম এই সন্দেহ অমূলক। আমরা চীনে পাড়ার সেই কুখ্যাত বাড়িতেও গেলাম যেখানে আফিমের নেশা করত সবাই, কিন্তু সেখানকার মালিক সাফ জানিয়ে দিল যে চার্লস লেস্টার বা তার সঙ্গী কেউই সেখানে যায়নি। মালিক এও জানালো যে সে একজন সৎ নাগরিক। ঘুমিয়ে আফিমের নেশা করতে অনেকের কাছে এই খবর আছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ও মিথ্যে। এসব সত্ত্বেও কিন্তু চার্লস লেস্টার বাঁচল না। উলিংকে খুন করার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করলো। তার বাড়িতে পুলিশ অনেকখানা তল্লাশি চালালো, কিন্তু বেচা কেনার দলিলপত্রের হদিশ পাওয়া গেল না। পুলিশ আফিমের ডেরার মালিককেও খুনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ হিসাবে ধরে নিল এবং তাকে গ্রেপ্তারও করলো, কিন্তু তার ডেরাতে খানা তল্লাশি করে দলিল বা আফিম কিছুই পাওয়া গেল না। এই সময় পিয়ারসনের চোখে ঘুম নেই। দিনের বেশিরভাগ সময়ই তিনি বাড়িতে পায়চারি করে কাটাচ্ছেন, আর এত বড় একটা দাঁত লাগানোর মধ্যে এসেও হাতছাড়া হয়ে গেল বলে আক্ষেপ করছেন। তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বিশেষ প্রয়োজনে। আমায় দেখেই তিনি হঠাৎ বলে উঠলেন, বসুন মসিয়ে পয়রো, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি একটি কোচে বসতেই মিস্টার পয়ারসন পায়চারি করা থামিয়ে আমার মুখোমুখি বসলেন। তদন্ত কতদূর এগিয়েছে সংক্ষেপে তার বিবরণ শুনে বলে উঠলেন, কিন্তু তাই বলে আপনি আশা করি নিরাশ হননি মসিয়ে পয়রো? নিশ্চয়ই কোনো বুদ্ধি আপনার মাথায় খেলেছে। অবশ্যই মিস্টার পিয়ারসন, আমি সতর্ক হয়ে বললাম। বুদ্ধি একটা কেন, গাদা গাদা জন্ম নিচ্ছে মগজে, আর এটাই হচ্ছে মুশকিল, কারণ সেগুলো এক একটা এক এক দিকে যেতে চাইছে। যেমন মিস্টার পয়ারসন জানতে চাইলেন, একটা দৃষ্টান্ত দেবেন? দৃষ্টান্ত হিসাবে ট্যাক্সি চালককেই ধরে নিতে পারেন এই মুহূর্তে। আগের মতোই সতর্ক হয়ে বললাম, ও যে বিবৃতি দিয়েছে তাতে এটাই দেখা যাচ্ছে যে ঘটনার দিন রাতের বেলা সে দুজন যাত্রীকে
চীনে পাড়ার একটি নির্দিষ্ট বাড়িতে নিয়ে গিয়েছিলেন। এখন ওরা দুজন গোড়াতে যে বাড়িতে ঢুকেছিল সেটা কি সত্যি সেই বাড়ি? এমন কি হতে পারে না যে ট্যাক্সি থামিয়ে ওরা দুজন বাড়ির সামনে দিয়ে অন্য কোথাও ঢুকেছিল? আমার এই বক্তব্যকে কি আপনি অযৌক্তিক বলতে পারবেন? যেটা কুখ্যাত অপরাধীদের আড্ডা আর আফিমের ডেরা। মিস্টার পিয়ারসনের মুখে কোনো উত্তর জোগালো না। চাইনি দেখে বুঝতে পারলাম আমি যে এভাবে চিন্তা করছি তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। অনেকক্ষণ পরে তিনি বললেন, কিন্তু শুধু এভাবে বসে চিন্তা ভাবনা করলেই কি আপনার চলবে? আমাদের কি আর কিচ্ছু করার নেই? আপনি যদি ভেবে থাকেন যে আমি ফুসমন্তরে উলিংয়ের হত্যাকারী আর তার হারানো দলিলপত্র তুলে দেব আপনার হাতে, তাহলে খুব ভুল করছেন। একটু কড়া গলাতেই কথাটা শোনালাম। আমি জাদুকর নই, পেশাদার গোয়েন্দা, তা একেবারের জন্যও যেন ভুলে যাবেন না। আপনি দলিল খোয়া যাবার দুঃখ ভেবে মন আর মাথা খারাপ করতে পারেন, কিন্তু ওসব আমার ধাতে পোষাবে না। আর একটা কথা, আপনি এও ভাববেন না যে আমি এরফুল পয়রো চীনে পাড়ার আফিমের ডেরার নোংরা আড্ডায় ঢুকে অপরাধীকে খুঁজে বের করব। অযথা উত্তেজিত না হয়ে শান্ত হন। আমার লোকেরা ওসব জায়গায় ছড়িয়ে আছে, খোঁজ খবর যা জোগাড় করার তারাই করবে। আপনার ইচ্ছা মতো এগোতে গেলে তদন্তের নামে আমার আঁধারে হাতড়ে বেড়ানোই সার হবে। আমি মিছে কথা বলিনি। বাড়ি ফিরে দেখলাম আমার নির্দেশে চীনে পাড়ায় ঢুকে সেই কুখ্যাত আফিমের ডেরার উপর নজর রাখছিল, আর ঘটনার দিন রাতে কারা সেখানে গিয়েছিল সেই সম্পর্কে নানাভাবে খোঁজ খবর নিচ্ছিল। তাদের মুখ থেকে শুনলাম যে রাতে সত্যি ট্যাক্সি থেকে দুজন যাত্রী নেমেছিল, কিন্তু তারা আফিমের ডেরায় ঢোকেনি। তার সামনে দিয়ে হেঁটে গিয়েছিল এবং ঢুকেছিল একটি চীনে বাড়িতে, যেখানে বাইরের যে কোনো লোক রেস্তোরাঁর মতো দাম দিয়ে তৈরি খাবার কিনে খেতে পারে। কিন্তু পরে বাড়ি থেকে একা চার্লস লেস্টারকেই বেরিয়ে আসতে দেখেছিল স্থানীয় লোকেরা। তার সঙ্গীর কি পরিণতি হয়েছিল তা কিন্তু জানা যায়নি। মিস্টার পিয়ারসনের কথাগুলো শুনে সত্যি বলতে কি তার ওপর আমি রেগেই গিয়েছিলাম। তাই আমি যে চুপ করে বসে নেই এটা বোঝানোর জন্য পরদিন সকালেই তার সঙ্গে দেখা করে খবরটা জানিয়ে দিলাম। তারপর আমি জানতে চাইলাম। তারপর পড়লাম আরেক মুশকিলে। চার্লস লেস্টার চীনে পাড়ার বাড়িতে ঘটনার দিন রাতে খেতে ঢুকেছিল। সেই বাড়িতে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে তদন্ত করি। মিস্টার পিয়ারসন বারবার এটাই বলতে লাগেন। আমি তাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম, কিন্তু কে শোনে। সেখানে যাবার আগে আমার চেহারা পাল্টে ছদ্মবেশ নেওয়ার ওপরেও তিনি জোর দিতে লাগলেন। এমনকি আমার এই গোপচোরা কামিয়ে ফেলার কথা বলতেও তার ভদ্রতায় মাত্র না। ভেবে দেখো কত বড় ধৃষ্টতা। অবশ্য ভেতরে ভেতরে ভয়ানক রেগে গেলেও বাইরে সেসব আমি একটুকুও প্রকাশ করিনি। শুধু এটাই বলেছি যে এসব নিছক ছেলে মানুষই ছাড়া কিছু নয়। নিজের চেহারাকে সুন্দর করে তোলার জন্যই পুরুষ মানুষ গোঁফ রাখে। সেই সৌন্দর্যের উপকরণ সমূলে যে বিনষ্ট করে তাকে পাগল ছাড়া আর কি বা বলা চলে। গোঁফ কামানো এমন কারোর মন আমার মতো সগোপ একজন বেটেখাটো নিরীহ বেলজিয়াম ভদ্রলোকের মনে যদি আফিমের ডেরায় গিয়ে জীবনকে দেখা এবং আফিমের নেশা করার স্বাদ জাগে, তাহলে তা এমন কি দোষের বলতে পারো? আমার যুক্তির কাছে শেষ পর্যন্ত মিস্টার পিয়ারসনকে হার মানতে হলো। সেদিন সন্ধে কিছু পরে সে এসে হাজির হলো আমার বাড়িতে। দেখলাম মিস্টার পিয়ারসনের মুখ ভর্তি দাড়ি গোঁফ, তার গলায় একটা নোংরা তেল চিটচিটে ময়লা স্কার্ফ জড়ানো, যার দুর্গন্ধে আমার নাকটা জ্বলে যাচ্ছিল। বুঝতে পারলাম ছদ্মবেশে ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দাগিরির ভূত তার মাথা থেকে এখনো নামেনি। তুমি আবার ভেবো না যেন ক্যাপ্টেন হেস্টিং যে ইংরেজরা সবাই এক এক রকমের ছিটিয়াল। ওর চাপে পড়ে বাধ্য হয়ে আমাকেও পোশাক পাল্টাতে হলো, তবে গোঁফটা কিন্তু থেকেই গেল। পাগলের সঙ্গে তর্ক বাড়িয়ে লাভ কি বলো? মিস্টার পিয়ারসনের ভাষায় ছদ্মবেশ। এরপর আমরা রওনা হলাম চীনে পাড়ার দিকে। ওকে তো আর একা সেখানে যেতে দিতে পারি না। সে তো বটেই, আমি মন্তব্য করলাম। মিস্টার পিয়ারসনের ইচ্ছা মতোই অন্য পথ ধরে আমরা এসে হাজির হলাম ঘটনাস্থলে। ছোট্ট একটা কামরা, তার মাঝে অল্প কয়েকটা টেবিল চেয়ার পাতা।
এক গাদা চিনে জোয়ান আর আধবুড়ো সেই ঘরে বসে তাদের দেশি খাবার খাচ্ছে। জাহাজের অশিক্ষিত খালাসিদের ধাঁচে মিস্টার পিয়ারসন গাঁইয়া ইংরাজিতে আপন মনে বকবক করে সেখানকার লোকেদের এটাই বোঝাতে চাইলেন যে তিনি দূরের অনেক নদী আর দরিয়া পাড়ি দিয়ে আজই জাহাজ নিয়ে এসে পৌঁছেছেন লন্ডনে। এখন কি তিনি যে সত্যি জাহাজি তা বোঝাতে পরপর কয়েকবার নাবার্স আর ফক্সলে দুটো শব্দ উচ্চারণ করলেন, যার অর্থ আমার জানা নেই। একটু বাদে সেই খাবার দোকানের মালিক এসে দাঁড়ালো আমার সামনে। লক্ষ্য করলাম তার ঠোঁটে এক অদ্ভুত নিষ্ঠুর হাসি খেলে বেড়াচ্ছে। এখানকার খাবার দাবার তোমাদের ভালো লাগে না, তাহলে কেন এসেছো এখানে? মালিক বলল, আমি জানি তোমরা এসেছো পাইপে চুন্ডুন হয়তো আফিমপুর খেতে। আমরা আগেই একটা খালি টেবিলের মুখোমুখি বসেছিলাম। মালিকের মন্তব্য শুনে মিস্টার পিয়ারসন টেবিলের নিচে আমার পায়ে জোরে একটা লাথি মারলেন। তারপর আমি জবাব দেওয়ার আগেই বললেন, ঠিক ধরেছ, এবার আমাদের আসল জায়গায় নিয়ে চলো তো বাপু। চীনে লোকটি কিছু না বলে শুধু মুচকি হাসলো। এক চোরা দরজা দিয়ে সে আমাদের দুজনকে এনে হাজির করলো ওই বাড়ির একতলার নিচে অবস্থিত সোনার বা ভাড়ার ঘরে। সেখানে নরম গদিওয়ালা মেঝে আর ডিভান চোখে পড়ল, যে বিলাসপ্রদ আরামের উপকরণ ওপরের কোনো ঘরেই আমরা দেখতে পাইনি। মুখোমুখি দুটো নরম গদিমোড়া ডিভানে মিস্টার পিয়ারসন আর আমি গা এলিয়ে শুয়ে পড়তেই একটি বাচ্চা চীনে এসে আমাদের দুজনের পা থেকে জুতো জোড়া খুলে দিল। অল্প কিছুক্ষণের ভেতর আফিমের নেশা করার উপকরণও এনে হাজির করলো সে। পাইপে আফিম পুড়ে জ্বালিয়ে আমরা দুজন এমনভাবে লাগাতে লাগলাম যেন আমাদের প্রচুর নেশা হয়েছে। একসময় আমাদের একা রেখে বাড়ির মনিব আর বাচ্চা চাকরটা চলে গেল। কিছুক্ষণ দেখে মিস্টার পিয়ারসন গলা নামিয়ে আমার সঙ্গে কথা বলতে লাগলেন। আরও কিছুক্ষণ বাদে আমরা দুজনেই খাট থেকে নেমে পড়লাম। হামাগুড়ি দিয়ে পাশের ঘরে চলে এলাম। দেখলাম সেখানে আরও কয়েকটা ঘরে গেলাম আমরা। মানুষের গলা কানে যেতে দুজনেই থেমে গেলাম। শুনতে পেলাম পাশের ঘরের দুজন পুরুষ মৃত উলিং সম্পর্কে কথাবার্তা করছে নিজেদের মধ্যে। পর্দার এপাশে কান পেতে রইলাম আমরা। দলিলের কাগজগুলো গেল কোথায়? একজনের গলা ভেসে এলো, ওই মিস্টার লেস্টার উইল এইগুলো হাতিয়েছেন আগে। ভাঙা ইংরাজি আর গ্রাম্য চীনা ভাষার জগা খিচুড়িতে আরেকজন জানালো। তিনি বললেন ওগুলো এই সময়ে জায়গায় লুকিয়ে রাখবেন যাতে পুলিশের বাবাও টের না পায়। তা তো বললেন। প্রথমজন এবার বলল, কিন্তু তোমার তিনি নিজেই তো ধরা পড়েছেন পুলিশের হাতে। তা পড়েছেন, অপরজন জবাব দিল, কিন্তু খুন সত্যিই তিনি করেছেন কিনা এ কথা পুলিশ এখন বলেনি। মিস্টার লেস্টার ঠিক ছাড়া পেয়ে যাবেন হাজত থেকে, দেখে নেবেন। আরও কিছুক্ষণ এই ধরনের বাক্যালাপ চালানোর পরে টের পেলাম পাশের ঘর থেকে ওই অদেখা দুজন লোক এ পাশের ঘরে আসার উপক্রম করছে। টের পেয়ে আমরা দুজনে পা চালিয়ে আগের ঘরে যার যার বিছানায় গিয়ে চিৎপাত হলাম। কয়েকটা মিনিট নিঃশব্দে কাটলো। কেউ এসেছে কিনা দেখে মিস্টার পিয়ারসন আগের মতন চাপা গলায় বলে উঠলেন, এই জায়গাটা ভয়ানক অস্বাস্থ্যকর। জানাজানি হবার আগে চলুন কেটে পড়া যাক। ঠিক বলেছেন মসিয়ে, আমি সায় দিলাম। অনেকক্ষণ তো নাটক হলো, এবার বাড়ি ফেরা যাক। নরম গদিমোড়া বিছানা থেকে নেমে পায়ে জুতো গলিয়ে আমরা আগের পথ ধরে উঠে এলাম ওপরে। ডেরাতে মনিবের সঙ্গে দেখা হতে দুজনেই ফুরফুরে চমৎকার মিষ্টি নেশার জন্য প্রাণ খুলে ধন্যবাদ দিলাম তাকে। নেশার দাম মিটিয়ে ওই বাড়ি থেকে অক্ষত দেহে বাইরে বেরিয়ে এলাম দুজনে। বাইরে খোলা হাওয়ায় এসে বাঁচলাম। বুক ভরে দম নিয়ে মিস্টার পিয়ারসন বললেন, কিন্তু একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। কি বলেন? বিলক্ষণ, আমি জানালাম। এবং আজ আপনি গোয়েন্দাগিরির যে নজির এখানে রেখে গেলেন, তারপর আসল অপরাধী আর আমাদের হারানিধি দুটোই যে শিগগিরই আমাদের হাতের মুঠোয় এসে যাবে সে বিষয়ে সন্দেহ নেই। আশ্চর্যের ব্যাপার, আমার ওই কথা যে দৈববাণীর মতো অল্প কয়েকদিনের ভেতর অক্ষরে অক্ষরে ফলে যাবে তা আমিও ভাবতে পারিনি। বলেই হঠাৎ থেমে গেল পয়রো। গভীরভাবে কি যেন চিন্তা করতে লাগলো সে।
এতখানি এগিয়ে হঠাৎ থামলে কেন? আমি চটে গেলাম। ইয়ার কি পেয়েছো? তা না, আমাকে রাগিয়ে দিয়ে চুপচাপ বসে মজা দেখার সেই পুরানো খেলা। ওসব চলবে না, শিগগিরই বলো তারপর কি হলো? সেই হারানো দলিলের কি হলো? খুঁজে পেলে ওগুলো? নিশ্চয়ই পেলাম। আবার মুখ খুলল পয়রো। সেই কথাই তো এবার বলবো। কোথায় খুঁজে পেলে? কোথায় আবার? অপরাধীর কোটের পকেটে। সেই লোকটা কে তা বলবে তো? কে আবার? ওই মিস্টার পিয়ারসন। পয়রো বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না এই তো? আমার দোষ নেই। সত্য উদ্ঘাটিত হবার আগের মুহূর্তেও তার ওপর থেকে আমার বিশ্বাস এতটুকু জটেনি। কিন্তু একসময় জানতে পারলাম চার্লস লেস্টারের মতো মিস্টার পিয়ারসন নিজেও প্রচুর দেনার জালে জড়িয়ে পড়েছেন এবং লেস্টারের মতো উনিও জুয়া খেলে প্রচুর টাকা উড়িয়েছেন। হতভাগ্য উইলিংয়ের হেফাজত থেকে খনির দলিলপত্র হাতিয়ে নেবার মতলব ওর। এস আগুনঢা জাহাজ যেদিন সাউদাম্পটন বন্দরে নোঙর করে সেদিন কাউকে কিছু না জানিয়েই মিস্টার পিয়ারসন একা গিয়েছিলেন সেখানে। জাহাজে সরাসরি দেখা করেন উলিংয়ের সঙ্গে। পরে তিনি তাকে লন্ডন নিয়ে আসেন চীনাপাড়ার সেই কুখ্যাত বাড়িতে। সেদিন সকালে খুব কুয়াশা পড়েছিল, তাই বিদেশি উলিং একবারের জন্য লন্ডন শহরের পথঘাট চিনে উঠতে পারেননি এবং আন্দাজও করতে পারেননি মিস্টার পিয়ারসন তাকে কোথায় নিয়ে এসেছেন। মিস্টার পিয়ারসন যে নিজে আফিমে নেশা করতে প্রায়ই ওখানে যান এবং সেখানকার গুন্ডা বদমাইশদের ভাড়া করেছিলেন, সেই বিষয়ে আমার এখন কোনো সন্দেহ নেই। তবে এও ঠিক যে উনি উলিংকে সত্যি প্রাণে মারতে চাননি। কায়দা করে দলিলগুলো তার কাছ থেকে হাতিয়ে নিয়ে নিজের চেনা জানা কোনো চীনেকে উলিং সাজিয়ে নিজের কোম্পানিতে নিয়ে যাওয়ার মতলব এঁটেছিলেন তিনি। যে লোক উলিং সেজে খনি বিক্রি করে তার কোম্পানির ডিরেক্টরদের কাছে এবং সেই টাকা এনে তুলে দেবে তার হাতে। এতদূর পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কোনো ঝামেলা হয়নি। কিন্তু মিস্টার পিয়ারসনের এই নিটুল পরিকল্পনা বাদ সাধল তারই ভাড়া করা গুন্ডারা, যাদের হেফাজতে উলিং বন্দী ছিল। একটা বিদেশি লোককে আটকে রাখার অনেক ঝামেলা, তার চাইতে তাকে একদম মেরে ফেলতে পারলে সব ঝামেলা চুকে যায়। এইসব ভেবে অনুমতি না নিয়েই তার ভাড়া করা গুন্ডারা খুন করল উলিংকে এবং সেই হতভাগ্যের মৃতদেহ ফেলে দিল টেমস নদীর জলে। এমন কিছু ঘটবার আশঙ্কা মিস্টার পিয়ারসন আগেই করেছিলেন, আর ঠিক তাই ঘটল। মিস্টার পিয়ারসন পড়লেন মুশকিলে। যেহেতু সাউদাম্পটন বন্দর থেকে ট্রেনে চেপে লন্ডনে আসার সময় জীবিত উইলিংয়ের সঙ্গে কেউ না কেউ তাকে নিশ্চয়ই দেখে থাকবে, সেই চিন্তাতেই তার মাথায় বোঝার মতো চেপে বসল। কিন্তু তার মতলব হাসিল হবার পরে ব্যাপারটা যাতে জানাজানি না হয়, সেই উদ্দেশ্যে মিস্টার পিয়ারসন আগে থাকতেই আরেকটি পরিকল্পনা করেছিলেন। লন্ডনে আসার পথে উলিং নিশ্চয়ই তাকে কথা প্রসঙ্গে জানিয়েছিলেন যে চার্লস লেস্টার হোটেলে তার সঙ্গে দেখা করতে আসবে। এটা আগেই ঠিক হয়ে যায়, পাছে ভবিষ্যতে কেউ জেনে ফেলে যে উলিংকে তিনি অপহরণ করে আটকে রেখেছিলেন। সেই ভয়ে তিনি এমন এক মতলব আঁটলেন যাতে এটাই প্রতিপন্ন হবে যে উলিংয়ের সঙ্গে তার দেখা হয়নি, হয়েছে চার্লস লেস্টারের সঙ্গে। যে চীনে বদমাসটাকে উলিং সাজিয়ে মিস্টার পিয়ারসন তার কোম্পানির খনি কেনার সব টাকা হাতাতে চেয়েছিলেন, এবার তাকেই তিনি উলিংয়ের চাকর সাজালেন। তার নির্দেশে সেই ব্যাটা রাসেল স্কোয়ার হোটেল উলিংয়ের কামরায় ঢুকে পড়ল। সেদিন সন্ধ্যার পরে চার্লস লেস্টার সরল বিশ্বাসে তার সঙ্গে গিয়ে হাজির হলো চীনেপাড়ায়। সেখানে নিশ্চয়ই তাকে সঙ্গে সঙ্গে এমন কিছু খাওয়ানো হয়েছিল যাতে কিছুক্ষণের মধ্যেই স্মৃতিভ্রম ঘটে। বাস্তবেও তাই হলো। চীনেপাড়া থেকে লেস্টার যখন বেরিয়ে এলো তখন ওষুধের কাজ শুরু হয়েছে এবং সন্ধ্যার পর থেকে যে যে ঘটনা ঘটেছে তার কিছুই লেস্টারের মনে নেই। পরে পুলিশের কাছ থেকে লেস্টার যখন জানতে পারল যে উলিং মারা গেছে, তখন সে বারবার বোঝাতে চাইল যে ঘটনার দিন সন্ধ্যার পরে সে চীনেপাড়ায় যায়নি। মিস্টার পিয়ারসন ভেবেছিলেন চার্লস লেস্টারকে তিনি হাতের মুঠোয় পেয়েছেন কাজের, তার নিজের আর কোনো ভয় নেই। কিন্তু তার মনের আনাচে কানাচে কোথাও এক টুকরো ভয়ের আধার তো নিশ্চয়ই ছিল, আর সেই সব আধারে জমে যত জঞ্জাল সাফ করতে তিনি এরপর যা করলেন তাকে রীতিমতো নাটক বললে ভুল বলা হবে। এবং সেই নাটকের অন্যতম অভিনেতা হিসেবে তিনি বেছে নিলেন আমাকে।
মনে সন্দেহ গোড়া থেকেই উকি দিলেও আমি তা প্রকাশ করিনি। একটি বারের জন্যও আমি প্রকাশ করিনি। তার নাটক করার প্রস্তাবে আমিও রাজি হয়ে গেলাম। মিস্টার পিয়ারসন ভেবেছিলেন তার মতো চতুর লোক দুনিয়ার আর একটিও নেই, কিন্তু বুদ্ধির লড়াইয়ে আমার সঙ্গে পাল্লা দেবেন সে সাধ্য মিস্টার পিয়ারসনের হবে কি? তিনি ধরেই নিয়েছিলেন যে তিনি আমাকে খুব বোকা বানালেন, আর তাই ভেবে পরদিন সকালবেলা ব্রেকফাস্ট থেকে যখন আত্মপ্রসাদের হাসি হাসছেন, ঠিক তখনই উলিং হত্যার তদন্ত যিনি করছিলেন সেই পুলিশ ইন্সপেক্টর মিলার গিয়ে হাজির হলেন তার বাড়িতে। কোনো রকম ভূমিকা না করে জানালেন তার বাড়িতে খানা তল্লাশি করবেন বলে তিনি এসেছেন। মিস্টার পিয়ারসনের বাড়িতে খানা তল্লাশি চালিয়ে ইন্সপেক্টর মিলার খুঁজে পেলেন খনির হারানো দলিল, যা উলিংয়ের হেফাজত থেকে কায়দা করে নিয়েছিলেন মিস্টার পিয়ারসন। এরপর কি হলো তা আশা করি আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আমার নিজের কিছু বক্তব্য আছে। এর আগে অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু তারা কেউই মিলারের পাশে দাঁড়ানোর যোগ্য নয়। আসল অপরাধী যে মিস্টার পিয়ারসন, আর সেই লোকটা দিনরাত আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এই জলজ্যান্ত সত্যিটা তাকে বোঝাতে কি বেগ যে আমাকে পেতে হয়েছে তা কল্পনা করতে পারবেন না। ক্যাপ্টেন, ঠিক এইভাবে আসল অপরাধী যখন ধরা পড়ল আর হারানো দলিল যখন উদ্ধার হলো, তখন ইন্সপেক্টর মিলার এই জটিল রহস্যের সমাধানের অর্ধেক কৃতিত্ব নিজের বলে দাবি করতে লাগলেন তার সহকর্মীদের কাছে। যাই বলো ভাই, ওর এই ব্যবহারে আমি মনে এত দুঃখ পেয়েছিলাম না, যা ভাষায় বলা যায় না। সে তো বটেই, ওকে সান্ত্বনা দেবার সুরে বললাম, এ খুবই খারাপ। এমন একটা অন্যায় আর অসমীচীন ব্যবহার করা ইন্সপেক্টর মিলারের মোটেই উচিত হয়নি, অন্তত তোমার সঙ্গে। তবে আমার কৃতিত্বের পুরস্কার থেকে কেউই আমার বঞ্চিত করে রাখতে পারেনি, এটাও জেনে রেখো। আমি তাকে চটিয়ে দেওয়ার তালে আছি। আজ করতে পেরে পয়রো বলল, বার্মা মাইন্স লিমিটেডের অন্যান্য ডিরেক্টরদের তাদের কোম্পানির মোট 1400 শেয়ার আমায় দিয়ে দিলেন বিনামূল্যে। এই ভেবে বিনে খরচে টাকা খাটানো খুব খারাপ নয়, কি বলো? কিন্তু ক্যাপ্টেন হেস্টিং, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, টাকা খাটানোর ব্যাপারে সবসময় ভেবে চিনতে পা ফেলবে, ঠিক রক্ষণশীল লোকেদের মতো। খবরের কাগজে টাকা লগ্নি করার চটকদার বিজ্ঞাপনের ভাষায় ভুলে তার পিছনে দৌড়ে হেরো না। এই যে গোড়ার পার্কি উপায়ন নাকি একটা কোম্পানির নাম আমরা শুনেছিলাম, ওরাই যে সবাই এক একজন মিস্টার পিয়ারসনের মতন ধরিবাজ নয়, তা কে বলতে পারে? তো গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে কি গল্প শুনতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো।